Hello students, in my previous class, I have already completed narration change, and now today I am going to teach you about voice and its changes. যারা আমার সামনে আছো ছাত্র বন্ধুরা, তাদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি। এটা আমার একটা মেন্টাল আর্চ। তোমরা অবাক হয়ে যাবে এটা শুনে যে আজ সকালে আমার এক ভাইপো ইঞ্জিনিয়ার, সে আমায় মেসেজ পাঠিয়েছে যে জেঠু, তুমি এই বয়সে এত এনার্জি পাচ্ছ কোথা থেকে? তোমরা জানো যে আমি রিটায়ার্ড হেডমাস্টার, এখন একটা প্রাইভেট বিএড কলেজের প্রিন্সিপালের দায়িত্বে রয়েছি। আমি সাহিত্য চর্চা করি, আবার ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। ছাত্রদের উদ্দেশ্যেই বলছি। আমি তাকেও বলেছি যে তোমরা যে কাজটি করবে সে কাজটি অনেস্টলি অ্যান্ড এনথুসিয়াস্টিক্যালি করতে হবে, সততার সাথে এবং আনন্দের সাথে। তাহলে যে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। আমি এই বয়সে পৌঁছেও আমি তোমাদের জন্য যে পরিশ্রম করছি, তোমরা উপকৃত হলে আমি অবশ্যই খুশি হব। আমার সার্থকতা লাভ করবে আমার এই প্রচেষ্টা। আমি যতটা সম্ভব সহজ সরলভাবে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। তোমরা আমার এই ভিডিও দেখো, বন্ধুদের শেয়ার করো। আমি যেহেতু ছাত্রছাত্রীদের জন্য করছি, তারা যেন উপকৃত হয়। আমি অভিভাবকদের বলবো, আমি আমার ফ্রেন্ডসদের বলবো যেন আমার এই ভিডিও ওয়াইডলি সার্কুলেটেড হয় অ্যামং দ্য স্টুডেন্টস। আমি যে ভিডিও তৈরি করছি, এই ভিডিওতে শুধু বাংলা মিডিয়াম নয়, ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরাও উপকৃত হবে। আমি তোমাদের পরামর্শময় কিছু কিছু ইংরেজি বলবো, কিছু কিছু বাংলা বলবো, যাতে সকলেই সমানভাবে বুঝতে পারে। তো আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ, বাংলায় যাকে বলা হয় বাচ্য, সেই ভয়েস চেঞ্জ এবং তার পরিবর্তন কিভাবে হয় সেটা শেখাবো। প্রথমে তোমরা জানো যে ধরো একটা গাছ, সেই গাছে আমাদের কোনো মালিকে বললাম জল দাও, মালি করলো কি, এক মগ জল নিয়ে সে গাছের পাতাগুলোকে ভরিয়ে দিল, ওপরে ওপরে জল ছিটিয়ে দিল। দেখা গেল যে গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ ওই গাছের পাতাতে জল দিলে হবে না, গোড়াতে জল দিতে হবে, আর গোড়াতে জল দিলেই গাছটা সতেজ থাকবে। তো আমাদের শিক্ষাও তাই। আমরা ছাত্রদের যদি ওপরে ওই জল ছিটানোর মতো ওপরগুলো গুছিয়ে দিই, তাহলে কিন্তু এই ভয়েস চেঞ্জ এবং সঙ্গে সঙ্গে ভয়েস চেঞ্জ দেখিয়ে দিলাম, তাতে কিন্তু ছেলেদের মনে থাকবে না, ছাত্রদের মনে থাকবে না, তোমাদের মনে থাকবে না। সেজন্য যে কোনো জিনিস শেখাবার আগে তার প্রাইমারি নলেজটা আমাকে দেখে নিতে হবে, অর্থাৎ সেই গোড়াতে জল দিতে হবে। আমি কিন্তু সেই কাজটি তোমাদের জন্য করব, যে কারণে আমার ভিডিওতে হয়তো একটু সময় বেশি লাগবে। তোমরা মন দিয়ে দেখবে, আর জীবনে যে কোনো কাজকে ভালোবেসে করবে, সাফল্য আসবে। পড়াশোনায় বলো, কোনো কাজ বলো, ভবিষ্যতে কর্মজীবনের যেখানে থাকবে সেখানের কাজ বলো, সব জায়গায় ভালোবাসতে হবে কর্মকে।
তাহলে সাফল্য অনিবার্য। তুমি তোমার কাজ অনেস্টলি অ্যান্ড এনথুসিয়াস্টিক্যালি করে যাও, তাহলেই সাফল্য আসবে। আমি আজকে তোমাদের এক্ষুনি ভয়েস এবং তার চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি মৌখিকভাবে একটু আলোচনা করে নিই, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ভয়েসের বাংলা কথা হচ্ছে বাচ্য পরিবর্তন। ভয়েস একটা সেন্টেন্সে আমরা দেখব যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। মূলত সাবজেক্ট যে কাজটা করে, ভার্ব ক্রিয়াপদ, অবজেক্ট কর্ম। দ্য বয় killed a snake. The boy killed a snake. The boy এখানে সাবজেক্ট, killed ভার্ব, দ্য স্নেক অবজেক্ট। এই তিনটে জিনিস আছে। তো আমরা এইখানে কি পেলাম না, দ্য বয় কর্তা, সাবজেক্ট এখানে প্রধান, ক্রিয়া সাবজেক্ট অনুযায়ী তৈরি হয়েছে। আবার যখন এটাকে অন্যভাবে বলবো, দ্য বয় কিল্ড এ স্নেক, দ্য স্নেক or a snake was killed by the boy. এখানে কিন্তু এ স্নেকটা সাবজেক্ট হয়ে গেল, ক্রিয়াটা ওর ওপরে নির্ভর করবে, was killed by the boy। এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস, কারণ কর্মটা এখানে সাবজেক্ট হয়ে গেছে। এর আগেরটা ছিল অ্যাক্টিভ ভয়েস, কর্তাটা প্রধান ছিল, এখানে কর্মটা সাবজেক্ট হয়ে গেছে, এটা কর্মপ্রধান হয়ে গেল, তাই এটাকে প্যাসিভ ভয়েস করব। এইভাবে আমরা ভয়েস চেঞ্জের সিস্টেমগুলো আমরা জানতে পারবো। তো তোমরা লক্ষ্য করো, আজকে আমি প্রথমেই ভয়েস কাকে বলে আমি তোমাদের মুখে বললাম, এবার বোর্ডের দিকে তাকাও। দেখো ভয়েস কি? ভয়েস মিনস এ ভার্বাল ফর্ম, গঠন, ভার্বের গঠন প্রপার টু দ্য রিলেশন অফ দ্য সাবজেক্ট টু দ্য অ্যাকশন ইন এ সেন্টেন্স। কোনো একটা বাক্যে ভার্বের সাথে সাবজেক্টের যে রিলেশন, এই রিলেশন অনুযায়ী ভার্বটা পরিবর্তিত হয়ে যায়, এটাকে আমরা বলবো ভয়েস। দিস ইজ কল্ড ভয়েস। আরো সহজভাবে বলতে গেলে, যার দ্বারা বাক্যস্থিত কর্তা, কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য লক্ষ্য করা যায়, তাকেও আমরা ভয়েস বা বাচ্য বলতে পারি। কার প্রাধান্য বেশি? ইম্পর্টেন্স ইন এ সেন্টেন্স, whether it is subject or it is object, or sometimes it is verb. When the importance of the verb will show, তখন কিন্তু সাবজেক্ট আর অবজেক্টের কোনো অস্তিত্ব থাকবে না। অনেক সময় ভার্বের, ক্রিয়াপদের কোথায় যাওয়া হচ্ছে, কোথায় যাওয়া হচ্ছে, ক্রিয়াপদের উপর ট্রেস করছে। এখানে না অবজেক্ট না সাবজেক্ট, সাবজেক্ট উঁচু আছে। সুতরাং তাহলে একটা বাক্যে সাবজেক্টের গুরুত্ব বেশি না অবজেক্টের গুরুত্ব বেশি না ভার্বের গুরুত্ব বেশি, এইটা যার দ্বারা আমাদের কাছে পরিস্ফুট হবে একটা বাক্যে, সেই সিস্টেমটাকে আমরা বলবো ভয়েস। এই ভয়েসে যাওয়ার আগে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। আমি দেখো বোর্ডে লিখে রেখেছি কি কি তোমাদের জানা উচিত। ভয়েস কাকে বলে তোমরা জানতে পারলে। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, ইংলিশ কনজুগেশন, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, কোয়াসি প্যাসিভ, রিটেন্ড অবজেক্ট। এতগুলো জিনিস যদি আমরা জানতে পারি, তোমাদের যেটা বলছিলাম যে গাছের গোড়াতে জল দেয়া, মূলে জল দেয়া, এই জিনিসগুলো যদি না আমরা আগে থেকে উপলব্ধি করতে পারি, তাহলে ভয়েস চেঞ্জ কিভাবে করব না করব এটা কিচ্ছু বোঝা যাবে না। তাই তোমাদের এইগুলো সম্পর্কে আমি এখন আলোচনা করব, একটা একটা করে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখলাম ভয়েস কাকে বলে। সহজে তোমরা মনে রাখবে, একটি সেন্টেন্সে
সাবজেক্টের প্রাধান্য বেশি না অবজেক্টের প্রাধান্য বেশি, মূলত সেটাকে আমরা ভয়েস বা বাচ্য বলব। অনেক সময় ক্রিয়াপদের প্রাধান্য লক্ষ্য করা যায়, সেটাকেও আমরা, সেখানেও আমাদের এই ভয়েসের একটা গুরুত্ব রয়েছে। তো দেখো আমরা ভয়েস কাকে বলে এটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, ভয়েসের দুটো রূপ লক্ষ্য করো। এবার আসছি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? রাম killed a snake. Ram subject, killed verb, a snake object. আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি সরাসরি রাম সাবজেক্ট এর প্রাধান্য বেশি, সাবজেক্টের প্রাধান্য বেশি। এই সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে কিল্ড এই ভার্বটা অনুসৃত হয়েছে। সুতরাং রাম কিল্ড এ স্নেক, এখানে সাবজেক্টের প্রাধান্য বেশি, তাহলে যে ভয়েসে সাবজেক্টের প্রাধান্য বেশি থাকবে তাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। যেটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য, বাংলায় কর্তৃবাচ্য। অ্যাক্টিভ ভয়েস, কর্তার প্রাধান্য বেশি, তাই আমরা এটাকে বলবো অ্যাক্টিভ ভয়েস। এইবার যখন এটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, কর্মবাচ্যে নিয়ে যাব, তখন কর্মের প্রাধান্য বেশি থাকবে, কর্মটা সাবজেক্ট হয়ে যাবে, কর্মটা সাবজেক্ট হয়ে যাবে। তার মানে দেখো রামটা ওদিকে যাবে, এ স্নেকটা প্রথমে আসবে। A snake was killed by Ram. দেখো এই বাক্যে এই স্নেক অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট, অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট। ভার্বের পরিবর্তন হলো, কিরকম পরিবর্তন হলো? ওয়াজ একটা টু বি ভার্ব চলে এলো, এই টু বি ভার্বের একটা ফর্ম চলে আসবে প্যাসিভ ভয়েসে, আর কিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কিল্ড, কিল্ড। তাহলে এ স্নেক ওয়াজ কিল্ড বাই রাম, এটা অবজেক্ট হয়ে গেল, এই অবজেক্টের আগে বাই শব্দটা বসলো, দ্যাট ইজ কল্ড প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ এই দুটো ভয়েস আছে। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? তোমরা যারা লিখতে চাও লিখে নিতে পারো, যারা সামনে আছো তারা লিখে নিতে পারো। অ্যাক্টিভ ভয়েস কাকে বলবে না? when the subject is the doer of the action, when the subject is the doer of the action, যখন কর্তা সরাসরি কাজটা করে সেইটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। রাম এখানে সাবজেক্ট, সরাসরি এই কিল্ডের কাজটা করছে, অর্থাৎ কিল্ডের সাথে রামের সম্পর্ক আছে, তাই এটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে when the doer of the action, when the subject is the doer of the action, তখন সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েস কাকে বলছি না? when the subject is acted upon, when the subject is acted upon, যখন সাবজেক্টটার উপরে এই ক্রিয়াটা মানে কন্ট্রোল হবে, এই ক্রিয়াপদটা এই সাবজেক্ট অনুযায়ী হবে প্যাসিভ ভয়েসে, অর্থাৎ যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে গেল, এইটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। অর্থাৎ অবজেক্ট প্রধান, যেটা অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে সেটাকে আমরা প্রধান করে নিলাম, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে দিলাম, এবং এই জন্যই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, একটা যে ভয়েসকে দুটো ভাগে ভাগ করা যায়। মূলত আরও কিছু ভাগ আছে, সেগুলো আমরা পরে আসবো। প্রধানত দুভাগে ভাগ করা যায়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সুতরাং আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কাকে বলে এটা আমরা দেখলাম, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস হচ্ছে দুরকম, অ্যাক্টিভ, প্যাসিভ। এইবার আসছি আমরা ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, ইন্ট্রান্সিটিভ ভার্ব মানে
অকর্মক ক্রিয়া। অর্থাৎ তাহলে ভার্ব আবার দু রকম হচ্ছে। ভার্বকে আমরা দুভাবে ভাগ করতে পারছি, তোমরা এগুলো নোট করে নেবে। আমার এই বোর্ডেতে লিখে রাখা সম্ভব হবে না, চেঞ্জ করতে হচ্ছে, তোমরা একটু নোট ডাউন করে নেবে। যারা এই ক্লাসটাকে ভালোভাবে নিতে পারছো তারা একটু নোট ডাউন করে নেবে খাতাতে। দেখো, ভার্ব বাবা দু প্রকার, একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব এর বাংলা মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া। আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। INTRANSITIV, ইনট্রান্সিটিভ ভার্ব। এটাকে বাংলা হচ্ছে অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। এবার বলবে স্যার কাকে বলে? অর্থাৎ যে ভার্বে ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বে বা যে সেন্টেন্সে অবজেক্ট থাকে, যে সেন্টেন্সে অবজেক্ট থাকে মানে কর্ম থাকে, তাকে আমরা সকর্মক ক্রিয়া বা ট্রান্সিটিভ ভার্ব। কিরকম? যেমন আই ইট রাইস। আইটা সাবজেক্ট, ইটটা ভার্ব, রাইসটা অবজেক্ট। রাইসটা অবজেক্ট। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি ভাত খাই, আমি কি খাই? এই কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো? কি বা কাকে? দেখো, অবজেক্ট কি করে পাবে? ক্রিয়াপদকে এই হোয়াট বা হুম এটা দিয়ে প্রশ্ন করলে তোমরা অবজেক্ট পেয়ে যাবে। খুব ভালোভাবে মনে রাখবে। দেখো, কি খায়? ভাত, অবজেক্ট হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটিতে অবজেক্ট আছে, তাই আমরা এই ভার্বটাকে বলবো ট্রান্সিটিভ ভার্ব। টি ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব। তাহলে এই ইট ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব তাহলে কাকে বলে তোমরা একটু নোট ডাউন করে নাও। যে সেন্টেন্সে অবজেক্ট থাকে তাকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। A sentence that has an object, a sentence that has an object is called transitive verb. A sentence that has an object is called transitive verb. সুতরাং আমরা I eat rice object পেয়েছি, that is why it is transitive verb. Intransitive verb কাকে বলে? ঠিক উল্টো হবে। যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে না, যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে না সেখানে আমরা তাকে বলবো ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন ধরো, বার্ডস, বার্ডস ফ্লাই। দেখো, বার্ডস ফ্লাই, বার্ডসটা হচ্ছে সাবজেক্ট, ফ্লাইটা হচ্ছে ভার্ব। সুতরাং এটা ইনট্রান্সিটিভ ভার্ব, কারণ এরপর এই ফ্লাই ওড়ে, ওড়েকে আমি দেখো কি দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাবো না। পাখি ওড়ে, কি, কাকে, কোনো প্রশ্নের উত্তর নেই। সুতরাং বার্ডস ফ্লাই, দ্য বেবি স্লিপস, শিশুটি ঘুমায়, এর কোনো অবজেক্ট নেই, তাই এটাকে বলবো ইনট্রান্সিটিভ ভার্ব। সুতরাং ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব তোমরা কাকে বলে তোমরা বুঝতে পারলে। আমরা যেহেতু অবজেক্ট আছে ট্রান্সিটিভ ভার্বে, তাই ভয়েস চেঞ্জে কেবলমাত্র ট্রান্সিটিভ ভার্ব দিয়েই হবে। অর্থাৎ ট্রান্সিটিভ ভার্ব যদি থাকে, ট্রান্সিটিভ মানে অবজেক্ট যদি থাকে, আমরা সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে পারব। এটা কিন্তু মাইন্ডে রাখবে। ইনট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হবে না। হবে, কোনো কোনো জায়গাতে হবে, সেটা আমি তোমাদের পরে আলোচনা করব, সেটা রেয়ার কেস। তাহলে আমরা এখানে দেখলাম অবজেক্ট এখানে আছে, তাই এটা ট্রান্সিটিভ ভার্ব এবং এর ভয়েস চেঞ্জ আমরা করতে পারব। কিন্তু ইনট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করতে পারবো না, যেহেতু এখানে অবজেক্ট থাকছে না। আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড। আমি মনে হয় তোমরা বুঝতে পেরেছো। সুতরাং আমরা নেক্সট ইয়েতে চলে যাব,
ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব কাকে বলে সেটা আমরা পেয়ে গেলাম। এইবার দেখো নেক্সট হচ্ছে ইংলিশ কনজুগেশন। এটা সম্পর্কেও তোমাদের ধারণা থাকতে হবে। ইংলিশ কনজুগেশন কেন ধারণা থাকতে হবে বলি, ভয়েস চেঞ্জ করতে গেলে সবসময় ইংলিশ কনজুগেশনের হেল্প নিতে হবে। কীরকম দেখে নিন, একটা ভার্বের তিনটে ফর্ম হয় মূলত, একটা ভার্বের তিনটে ফর্ম হয় মূলত। সেই ফর্মটা কি দেখো, এইখানে আমার বোর্ডে আছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ডু, ডিড, ডান, রাইট, রোট, রিটন, তিনটে ফর্ম। প্রচুর ভার্ব আছে। আমি জাস্ট কনজুগেশন কাকে বলে সেটা বোঝাবার জন্য তোমাদের আমি এই দুটো মাত্র উদাহরণ দিয়েছি। প্রচুর ক্রিয়াপদ আছে, তিনটে ফর্ম যাদের হবে। সুতরাং ডু, ডিড, ডান, রাইট, রোট, রিটেন। এখানে যেমন দেখো ইট, এট, ইটেন, ইট, এট, ইটেন, এইভাবে করা যাবে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে গেলে। সুতরাং ইংলিশ কনজুগেশন কাকে বলবে? ইংলিশ কনজুগেশন হচ্ছে ইংরেজি মানে ভার্বের তিনটে ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটে ফর্ম। এবং টেন্সটা পুরো টেন্স, সমস্ত সেন্টেন্স এই তিনটে ফর্মের উপর দাঁড়িয়ে আছে। এবং এই তিনটে ফর্মেতে আবার এই মূলত তিনটে ফর্ম, তার সাথে আইএনজি যোগ অনেক সময় করি। এইভাবে বিভিন্নভাবে আমরা বাড়াতে পারি। তো আমরা মূলত একটা ভার্বের তিনটে ফর্ম পাবো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং রাইট, রোট, রিটেন। ওয়ান পয়েন্ট টু বি রিমেম্বার্ড, একটা পয়েন্ট তোমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব, সবসময় মনে রাখবে পাস্ট পার্টিসিপল ফর্মটা প্যাসিভ ভয়েসে বসবে। যে কোনো ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু প্যাসিভ ভয়েসে বসবে। তাহলে তোমরা একটা নোট ডাউন করে রাখবে, প্যাসিভ ভয়েসে সব সময় মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সুতরাং ভার্বের তিনটে ফর্মই তোমাদের জানতে হবে। এখানে গেল আমরা এই ইংলিশ কনজুগেশন সম্পর্কে আলোচনা করে নিলাম। এইবার দেখো, এইবার হচ্ছে আমরা আসছি ইংলিশ কনজুগেশন, তারপর ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ড্রাই ট্রান্সিটিভ ভার্ব বলা হয় এটাকে, দ্বিকর্মক্রিয়া ডাই ট্রান্সিটিভ ভার্ব। অর্থাৎ অনেক সময় একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট পাওয়া যায়, সেই জন্য তাদের বলা হয় দ্বিকর্মক্রিয়া ডাই ট্রান্সিটিভ ভার্ব। দেখো এবার ওইটা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। আশা করব এই জায়গাটা বুঝতে পেরেছো তোমরা, ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ। নাও আমরা ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্টের উদাহরণ করব। দেখো এইটাকে বলা হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, সরি অবজেক্ট। এখানে দুটো থাকবে, ডাই ট্রান্সিটিভ ভার্বই বলবো। এখানে ডাবল অবজেক্টস, ডাবল অবজেক্টস থাকবে। ডাবল অবজেক্টস। তাহলে এই ডাই ট্রান্সিটিভ ভার্ব যেটাকে বলা হয় দ্বিকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া। এবার বলবে কাকে বলে স্যার? হোয়াট ইজ ডাই ট্রান্সিটিভ বা দ্বিকর্মক্রিয়া কাকে বলে? দ্বিকর্মক্রিয়া বা ডাই ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন ধরো উদাহরণ দিচ্ছি, রামবাবু teaches us English. রামবাবু teaches us English. রামবাবু আমাদের ইংরেজি পড়ান। রামবাবু সাবজেক্ট,
টিচেস, ভার্ব, ফাইনাইট ভার্ব, বা আমরা বলবো এটাকে যে ভার্বটা আমরা পড়লাম ওখানে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, ট্রানজিটিভ ভার্ব, টি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। কারণ এর অবজেক্ট আছে আস আর ইংলিশ, এই দুটোই হচ্ছে অবজেক্ট। এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এই দুটো অবজেক্ট। এবার আমরা এই অবজেক্ট দুটোকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট যখন কোনো বস্তুকে বোঝাবে, ডাইরেক্ট অবজেক্ট। আর যখন কোনো পার্সনকে বোঝাবে, প্রাণীবাচক বা পশু পাখি ইত্যাদি, তখন তাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। সুতরাং এই যে ইংলিশ, এটা হচ্ছে কোনো একটা বিষয়কে বোঝাচ্ছে, তাই এটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। আর আস হচ্ছে আমাদের প্রাণী, তাই এটাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। সুতরাং ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট সম্পর্কে তোমাদের ধ্যান ধারণা হয়ে গেল। অনেক সময় এই যে অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট থাকে, এই দুটো অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে কি করব সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। এখানেই আছে দেখো রিটেন্ড অবজেক্ট। এই রিটেন্ড অবজেক্ট কাকে বলে? রিটেন্ড অবজেক্ট মানে যেটাকে অবজেক্ট হিসেবে রেখে দেবে। যেমন ধরো এইটা আমি ভয়েস চেঞ্জ করছি, রামবাবু টিচেস আস ইংলিশ। রামবাবু আমাদের ইংরেজি পড়ান। ইংলিশ বা আস আমরা যে কোনো একটাকে সাবজেক্টে ধরে নিয়ে যাব, সাবজেক্ট করে দেবো। আমি যদি ধরো ইংলিশটাকে নিয়ে যাই, ধরো ইংলিশ, ইংলিশ টেন্সের নিয়ম অনুযায়ী এটা সিম্পল প্রেজেন্টের উদাহরণ, তাই অ্যাম ইজ আর যে কোনো একটা বসবে, আমরা এখানে ইজ বসালাম টু বি ভার্ব, ইংলিশ ইজ। আর টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম, তোমাদের বলেছি ভয়েস চেঞ্জের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে টিচ, টট, টট। তাহলে ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টট। এইটাকে আমরা অবজেক্ট হিসেবে রেখে দিলাম আস, ইংলিশ ইজ টট আস বাই রামবাবু, রামবাবু, বাই রামবাবু। তাহলে আমরা ইংলিশটাকে এখানে সাবজেক্ট করে দিলাম, ইজ টটটা ভার্ব পোরশন হয়ে গেল, আসটা যে রয়ে গেল অবজেক্ট হিসাবে, এটাকেই আমরা বলবো রিটেন্ড অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হিসেবে থেকে যাচ্ছে, রিটেন্ড অবজেক্ট। প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্টের মধ্যে যে অবজেক্টটাকে অবজেক্ট হিসেবে রেখে দেব আমরা, সেটাকে অবজেক্ট হিসেবে থেকে যাবে, সেটাকে আমরা বলবো রিটেন্ড অবজেক্ট। অর্থাৎ the object retained in the passive voice is called retained object। আর যেটাকে আমরা নিয়ে চলে গেলাম সাবজেক্ট হয়ে গেল, সেটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে যখন দুটো অবজেক্ট থাকবে একটা সেন্টেন্সে, আমরা এই দুটো অবজেক্টের মধ্যে একটাকে সাবজেক্ট করব আর একটাকে আমরা রিটেন্ড অবজেক্ট রেখে দেবো। এবার বলতে স্যার ইংলিশটা সাবজেক্ট হয়ে গেল, তাহলে এবার আসটা দিয়ে দেখাতে হবে। দেখো আসটা দিয়ে দেখাচ্ছি যে কিভাবে হয় পরিবর্তনটা। এখানে আসটা কিন্তু যখন সাবজেক্ট হবে তখন উই হয়ে যাবে, উই। আর নিয়ম অনুযায়ী উই আর হবে, উই আর টট, উই আর টট ইংলিশ বাই রামবাবু, বাই রামবাবু। একটু লক্ষ্য করো, এই সাবজেক্ট হয়ে গেল এটা, উইটা। ভার্ব পোরশনটা দেখো, এই সাবজেক্ট অনুযায়ী আরটা বসেছে, ওখানে কিন্তু ইজ ছিল। সুতরাং আমরা এই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটাকে পরিবর্তন করে দিলাম। আর এটা তাহলে ভার্ব অংশটা, আর অবজেক্ট হচ্ছে রিটেন্ড অবজেক্ট, ইংলিশটাকে বলছি। তাহলে ওখানে রিটেন্ড অবজেক্ট ছিল আস, এখানে রিটেন্ড অবজেক্ট হয়ে গেল ইংলিশ। তো এইভাবে বাই রামবাবু এটা অবজেক্ট হয়ে গেল। সুতরাং আমরা এইভাবে রিটেন্ড অবজেক্টের ব্যাখ্যা দিতে পারলাম। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো রিটেন্ড অবজেক্ট কাকে বলে।
এইবার একটা বিষয় আছে, সেটাকে বলা হচ্ছে আর একটা অবজেক্ট আছে, সেটাকে বলা হয় কগনেট অবজেক্ট। আমি সেটা এখন দেখাবো। দেখো, কগনেট অবজেক্ট, COGNAT, কগনেট অবজেক্ট। আমি যেটা বলছিলাম যে অবজেক্ট না থাকলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে পারবো না, কিন্তু কিছু কিছু ক্রিয়াপদ আছে, ভার্ব আছে, সেই ভার্বগুলো থেকে আমরা অবজেক্টটাকে ড্র করি, অবজেক্টটা তৈরি করি, সেটাকেই আমরা বলবো কগনেট অবজেক্ট। আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এই জায়গাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে, এই জিনিসগুলো না জানলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জের যখন নিয়ম শেখাবো তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবং সেই জন্যই আমি তোমাদের ক্লিয়ারলি এটা বোঝাবার চেষ্টা করছি, যাতে তোমাদের একদম পরিষ্কার হয়ে যায় চিত্রটা। এই এতগুলো 10টা প্লাস 1 অ্যানাদার 1 11, এই 11টা বিষয় সম্পর্কে তোমাদের ধ্যান ধারণা থাকতে হবে, তবে আমি কি করব, ভয়েস চেঞ্জে যেতে পারবো শেখাবার জন্য। কিভাবে যাবে দেখো, এবার আমি এবার ধরছি কগনেট অবজেক্ট কাকে বলে। খুব ভালোভাবে মন দিয়ে এটা দেখবে। কগনেট অবজেক্ট, COGNAT, কগনেট অবজেক্ট। এটাকে বলা হচ্ছে বাংলায় সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম কিভাবে হচ্ছে দেখো, হি ড্রিমড, DREAMT, dreamed a sweet dream, sweet dream. He dreamed, হিটা সাবজেক্ট, ড্রিমড মানে স্বপ্ন দেখেছিল, এটা ক্রিয়াপদ ভার্ব। এ সুইট ড্রিম, এইটাকে বলা হচ্ছে কগনেট অবজেক্ট। কেন বলছি দেখো, কারণ এই অবজেক্টটার উৎপত্তি হয়েছে এই ড্রিম থেকে, ক্রিয়াপদ ড্রিম, এই ক্রিয়াপদ এই ধাতু থেকে উৎপন্ন হয়েছে এই অবজেক্টটা। তাই এই ড্রিমটা যদিও আমাদের সাধারণভাবে এটাকে বলা হচ্ছে কি অবজেক্ট, এখানে দেখো ইন্টেন্সিটি, কিন্তু যখন এটা এখান থেকে উৎপত্তি হচ্ছে সেই জন্য এইটাকে আমরা এই এ সুইট ড্রিম, এটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। এর কিন্তু প্যাসিভ ভয়েস চলবে, এইটার কিন্তু প্যাসিভ ভয়েস আমরা করতে পারবো। যেমন ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি, হি র্যান এ রেস। এই দেখো এইখান থেকে র্যান, এখান থেকে এই রেস শব্দটা উৎপত্তি হয়েছে। সুতরাং এই ক্রিয়াপদ থেকে যেহেতু এই অবজেক্টটা উৎপত্তি হয়েছে, এটাকেও আমরা বলবো কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট। এই কগনেট অবজেক্ট অনেক সময় আমরা এই ইন্টেন্সিটিভ ভার্বে দিয়ে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি। আদারওয়াইজ ইন্টেন্সিটিভ ভার্বে কখনোই আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। তাই আমরা যত কিছু ভয়েস চেঞ্জ শিখবো, সর্বক্ষেত্রেই কিন্তু আমরা যেখানে ট্রান্সিটিভ ভার্ব থাকবে, সেই অবজেক্ট থাকবে যে সেন্টেন্সে, তাকে দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারবো। আমার মনে হয় ছাত্ররা এই কগনেট অবজেক্ট সম্পর্কে ধ্যান ধারণা হয়েছে। যে অবজেক্টগুলো সমধাতুজ কর্ম, যে অবজেক্টগুলো ক্রিয়াপদ থেকে নিষ্পত্তি হয়, উৎপন্ন হয়, তাকেই আমরা বলবো কগনেট অবজেক্ট। ইন্ট্রান্সিটিভ ভার্বে এই কগনেট অবজেক্ট যদি থাকে, তাহলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ শিখবো, তখন আমরা এটা শিখবো। এইবার নেক্সট জায়গায় আমরা আসছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। নেক্সট আইটেম, অর্থাৎ তোমাদের আর একটা বিষয়বস্তু, আর একটা জিনিস,
যে রুল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট যদি প্রোনাউন হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যখন আমরা যাব, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব, এখানে যদি ধরো রাম আছে, এটা নাউন, এটা নাউন, আমরা এখানে করব বাই রাম, বাই রাম। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি নাউন থাকে সেটাকেই আমরা প্যাসিভ ভয়েসে বসিয়ে দেব বাই শব্দটা যোগ করে, এটা মনে রাখবে। কিন্তু যদি প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনগুলো পরিবর্তিত হয়ে যাবে। কিরকম? যেমন ধরো আই, আই আছে, এখানে কিন্তু হয়ে যাবে বাই মি, বাই মি। তার মানে সাবজেক্ট থেকে আমরা অবজেক্ট, এটা সাবজেক্টিভ ছিল, এটা অবজেক্টে চলে গেল। তার মানে সাবজেক্ট এখানে সাবজেক্টের ঘরে বসলো, বাই মি সাবজেক্ট হলো, যখন হবে তখন একে অবজেক্টিভ করতে হবে, অর্থাৎ আইটা মি হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে উইটা আস হয়ে যাবে, ইউটা ইউই থাকবে, হি হিম, দে দেম, সি হার, এর আগে একটা করে বাই বসে যাবে, প্রত্যেকটার আগে একটা করে বাই বসে যাবে। বাই মি, বাই আস, বাই ইউ, বাই হিম, বাই দেম, বাই হার। তাহলে এখানে যে রুলসটা বোঝালাম তোমাদের, যে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যাবে, when you change from active to passive, if the subject is the noun, if the subject is a noun, there will be no change in the passive form. When it is placed as subject in the passive voice, before that you add only by. But if that is a pronoun, it is subject and it will be object, objective, I, me, এইভাবে আমরা পরিবর্তনগুলো করে নেব, অর্থাৎ বাই মি, বাই আস, বাই ইউ, বাই হিম, বাই দেম, বাই হার, এইভাবে আমরা পরিবর্তনগুলো করব। সুতরাং আমরা অনেকগুলো আইটেম আজকে তোমাদের বোঝালাম, অর্থাৎ এই ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রাইমারি বিষয়গুলো কি সেগুলো আমরা দেখে নেব। এইবার দেখ, ওয়ান বাই ওয়ান আমরা দেখে নিচ্ছি। দেখো, এক নম্বর অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস। 2 নাম্বার প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এইখানে সাবজেক্ট, মাঝখানে থাকবে ভার্ব, এখানে থাকবে অবজেক্ট। অবজেক্ট ছাড়া কোনো চেঞ্জ করতে পারবে না অ্যাক্টিভ টু প্যাসিভ। সাবজেক্ট, রাম কিল, রাম ইটস, ইটস রাইস। রাম সাবজেক্ট, ইটস ভার্ব, অবজেক্ট রাইস। এইবার আমরা প্যাসিভে চলে আসবো। দেখো, প্রথমে ভার্ব, এইটা মনে রাখবে, এই ভার্বটা, মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। মূল ভার্বটা সবসময় ভয়েস চেঞ্জের যে কোনো টেন্সে বা যে কোনো জায়গাতেই পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ থার্ড ফর্মটা হবে ইংরেজি কনজুগেশনে। তাহলে ইট, এট, ইটেন, ইটেন হবে। আর এর আগে একটা টু বি ভার্ব বসবে, নিশ্চয়ই রাইসটা আগে আসবে সাবজেক্টের ঘরে, তাহলে রাইস ক্যাপিটাল হয়ে গেল, রাইসের আগটা, রাইস ইজ, রাইস ইজ ইটেন বাই রাম, বাই রাম, বাই রাম। এখানে কিন্তু রামটা
এখানে রাইসটা সাবজেক্ট হয়ে গেল আর রামটা অবজেক্ট হয়ে গেল, আর ভার্ব ফর্মটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হলো আর তার আগে একটা অ্যান্ড। এই সাধারণ নিয়ম হচ্ছে এইগুলো। তার মানে আমরা সাধারণ নিয়মের মধ্যে কি কি করব? তাহলে নাম্বার 1, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হলে যারা নোট ডাউন করবে নোট ডাউন করে নিতে পারো। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হলে ফার্স্ট অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্টের ঘরে সাবজেক্ট হয়ে বসবে এবং তার আগে একটা বাই যোগ হবে। এবং আরো মনে রাখবে, সাবজেক্টটি যদি নাউন হয় তাহলে নাউনটি অপরিবর্তিত থাকবে, শুধু তার আগে একটা বাই বসবে। কিন্তু নাউন এই সাবজেক্টে যদি প্রোনাউন হয় সেই ক্ষেত্রে এই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাবে, অর্থাৎ আই থাকলে মি, বাই মি, উই থাকলে বাই আস ইত্যাদি। সুতরাং এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। এখানেও যদি আবার নাউন থাকে তাহলে নাউন অপরিবর্তিত থাকবে, কিন্তু যদি প্রোনাউন থাকে সেই প্রোনাউনটা আবার সাবজেক্টিভ হয়ে যাবে। যেমন ধরো এখানে যদি থাকতো আস, একটা আস শব্দটা রয়েছে ধরো প্যাসিভের ঘরে, অ্যাক্টিভের ঘরে আস রয়েছে। এবার এটাকে আমরা প্যাসিভে নিয়ে চলে এলে কি হবে? এখানে উই লিখতে হবে, অর্থাৎ এই উইটা যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেছিলে ঠিক ভাইস ভার্সা এরকম হয়ে যাবে চেঞ্জ, অর্থাৎ বাইটা এখানে বসে, এখানে বাই আস বসে, এখানে কিন্তু বসে। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম যে সাবজেক্টটা অবজেক্টের ঘরে বাই তার আগে বসবে, যদি নাউন হয় অপরিবর্তিত থাকবে সাবজেক্ট, আর যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনটা অবজেক্ট রূপটা বসবে, অবজেক্টিভ হিসাবে বসবে। মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর মূল ভার্বের আগে টেন্স অনুযায়ী, বিভিন্ন টেন্স অনুযায়ী একটা টু বি ভার্ব আসবে, বিভিন্ন টেন্স অনুযায়ী। এইভাবে আমরা সিম্পল রুলস অফ ভয়েস চেঞ্জ, এবার যেগুলো বাকি থাকছে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, অর্থাৎ বিভিন্ন টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জের রুলস কি হবে এবং অন্যান্য আরও কিছু ভয়েস চেঞ্জ আছে যেগুলোকে তোমাদের আমি দেখাতে পারবো। অর্থাৎ আজকের ক্লাস আমরা এখানে শেষ করব, অনেকক্ষণ ধরে ক্লাস চলছে। আজকে আমরা ভয়েস চেঞ্জের জেনারেল রুলস বা সাধারণ নিয়মকানুনগুলো তোমাদের দেখালাম। 11টা ডেফিনেশন তোমাদের আমি বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, এবং আগামী ক্লাসে, আগামী ভিডিওতে তোমরা আমার দেখবে ভয়েস চেঞ্জ কিভাবে করছি বিভিন্ন টেন্স অনুযায়ী, মূলত টেন্স অনুযায়ী। যেমন ধরো প্রত্যেকটা টেন্সে তোমরা একটু দেখে রাখবে ভালো করে টেন্সটা, প্রত্যেকটা টেন্সে 4টে করে ভাগ রয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 3 4 12টা, 3টে টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। 4টে করে ভাগ হলে 12টা। এই 12টার মধ্যে 2টো বা 3টের ভয়েস চেঞ্জ করা যাবে না, বাকিগুলোর কিন্তু করা যাবে। এবং কিভাবে করবে, কোন সহজ পদ্ধতিতে, আমি তোমাদের নেক্সট ক্লাসে আই উইল টিচ ইউ, নেক্সট ক্লাসে। এবং ইংরেজি কনজুগেশন দেখে রাখবে, সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মের দরকার হবে। এটা অবশ্যই ভার্বের যে 3টে ফর্ম সেগুলো তোমরা ভালো করে পড়বে, তাহলেই কিন্তু ভয়েস চেঞ্জ তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আর আজকে যে ডেফিনেশনগুলো তোমাদের বোঝালাম বা লিখিয়ে দিলাম, তোমরা লিখে নিয়েছো, এই ডেফিনেশনগুলো ভালো করে তৈরি করবে, তাহলেই তোমরা ভয়েস চেঞ্জ ক্লিয়ার হয়ে যাবে, কারোর কোনো ভুল হবে না। আর ভয়েস চেঞ্জের কিছু ক্রিটিক্যাল ভয়েস চেঞ্জ আছে, এক্সেপশনাল ভয়েস চেঞ্জ আছে, সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো। সুতরাং আগামীকালে in my next class I will teach you how you can change from active to passive according to different kinds of tenses and other rules of voice change. Now today I am ending my class.
থ্যাংক ইউ অল অফ ইউ। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা, আমি প্রতি ভিডিওতেই বলি যে তোমরা ছাত্রদের উপকারের জন্য যেহেতু আমি করেছি, সুতরাং তোমরা এই ভিডিওটি শেয়ার করবে, বন্ধুদের বলবে, অ্যান্ড দে উইল বি বেনিফিটেড। থ্যাংক ইউ।